প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম, ইনস্ট্রাক্টর নন টেক পদার্থ, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে আমরা আলোচনা করব ফিজিক্স 1 অধ্যায় 4-এর অবশিষ্ট অংশ নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা আজকে পুরো ভরবেগের নিত্যতার সূত্র, এটির বিবৃতি এবং এর প্রমাণ। আমরা ইতিপূর্বে পড়েছি ভরবেগ হচ্ছে কি, ভর এবং বেগের সমন্বয়ে বস্তুর যে ধর্ম সেটি হচ্ছে ভরবেগ। অর্থাৎ ভর এবং বেগের গুণফলকেই ভরবেগ বলা হয়। তো ভরবেগের নিত্যতা সূত্র হচ্ছে কি, একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ভিন্ন অন্য কোনো বল ক্রিয়া না করলে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ আগে বস্তুদ্বয়ের মোট ভরবেগ, পরে বস্তুদ্বয়ের ভরবেগের সমষ্টি হবে সমান। এটি হচ্ছে ভরবেগের নিত্যতার সূত্র। একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল যদি না থাকে, তাহলে বস্তুর আগের ভরবেগের সমষ্টি এবং বস্তুর পরের ভরবেগের সমষ্টি হবে সমান। এটি হচ্ছে ভরবেগের নিত্যতার সূত্র। যেমন বেলুনের গতি, রকেটের গতি ইত্যাদি, এগুলো হচ্ছে ভরবেগের নিত্যতা সূত্রের প্রয়োগ বা উদাহরণ। আমরা কিভাবে প্রমাণ করব এই সূত্রটিকে? এটি একটি বস্তু, এর ভর হচ্ছে m1, এটি u1 বেগে গতিশীল। এটি আরেকটি বস্তু, এটির ভর হচ্ছে m2, এটি u2 বেগে গতিশীল। এটি হচ্ছে সংঘর্ষের আগে। এখানে u1 ইজ গ্রেটার দ্যান u2, অর্থাৎ প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর তুলনায় বেশি বেগে চলতেছে। তাহলে কী হবে? দেখা যাবে যে প্রথম বস্তু কোনো এক সময় দ্বিতীয় বস্তুকে ধাক্কা দেবে এবং ধাক্কা দেওয়ার ফলে তাদের এই ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে। ভর একই থাকবে এমন m2 বাট ভেলোসিটি u1 থেকে হয়ে যাবে v1, u2 থেকে হয়ে যাবে v2। তাহলে এটি হচ্ছে প্রথম বস্তু, এর ভর হচ্ছে m1 এবং এই বস্তুটি u1 আদি বেগে গতিশীল। এটি হচ্ছে দ্বিতীয় বস্তু, এর ভর হচ্ছে m2, এখানে এমন লেখা আছে, আসলে এটি হবে m2, এবং এটি u2 আদি বেগে গতিশীল। এখানে কি বলেছে? u1 ইজ গ্রেটার দ্যান u2, অর্থাৎ প্রথম বস্তুর আদিবেগ হচ্ছে বেশি দ্বিতীয় বস্তুর তুলনায়, যার ফলে কি হবে? প্রথম বস্তু কোনো এক সময় দ্বিতীয় বস্তুকে ধাক্কা দেবে এবং ধাক্কা দেওয়ার ফলে প্রথম বস্তুর ভ্যালোসিটি চেঞ্জ হয়ে u1 থেকে v1 পরিবর্তিত হবে এবং দ্বিতীয় বস্তুর ভ্যালোসিটি u2 থেকে v2-তে পরিবর্তিত হবে এবং বস্তুর ভর কিন্তু অপরিবর্তিত থাকবে। এখানে m1, এখানেও m1, এখানে m2, এখানেও m2। এই যে ভাষাগতভাবে লিখেছি। তো মনে করি m1 ও m2 ভরের দুটি বস্তু u1 ও u2 বেগে একই সরলরেখা বরাবর গতিশীল। কন্ডিশন হচ্ছে কি, একই সরলরেখা বরাবর গতিশীল হতে হবে। এখানে u1 ইজ গ্রেটার দ্যান u2, অর্থাৎ প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর তুলনায় বেশি বেগে গতিশীল। ধরে টি সময় পর প্রথম বস্তু দ্বিতীয় বস্তুকে ধাক্কা দেয়, টি সময় পরে এই প্রথম বস্তু দ্বিতীয় বস্তুকে ধাক্কা দেবে। কারণটা কি? যেহেতু প্রথম বস্তু বেশি বেগে চলতেছে দ্বিতীয় বস্তুর তুলনায়। ধাক্কার পর বস্তু দুটি v1 ও v2 বেগে একই দিকে গতিশীল। ধাক্কার পর প্রথম বস্তু v1 এবং দ্বিতীয় বস্তু v2 বেগে একই দিকে গতিশীল। এখন বস্তু দুটির আদি ভরবেগের সমষ্টি। তাহলে প্রথম বস্তুর ভর ছিল m1 এবং প্রথম বস্তুর বেগ ছিল u1। তাহলে ভর এবং বেগ গুণ করলে আমরা পাবো প্রথম বস্তুর আদি ভরবেগ, যেহেতু এখানে আদি বেগ। তাহলে আদি ভরবেগ কী হবে? প্রথম বস্তুর m1 u1, আর দ্বিতীয় বস্তুর আদি ভরবেগ, দ্বিতীয় বস্তুর এখানে ভর হচ্ছে m2, বেগ হচ্ছে u2। তাহলে কি হবে? এটি হবে 2, এটি ভুল করে 1 লেখা আছে, 2 হবে, এটি হবে 1। আচ্ছা, তাহলে দ্বিতীয় বস্তুর আদি ভরবেগ হবে m2 u2, আর প্রথম বস্তুর আদি ভরবেগ m1 u1। তাহলে আদি ভরবেগের সমষ্টি কী হবে? বস্তু দুটির আদি ভরবেগের সমষ্টি m1 u1 প্লাস m2 u2, m1 u1 প্লাস m2 u2। আচ্ছা, এবং বস্তু দুটির শেষ ভরবেগের সমষ্টি
প্রথম বস্তুর ভর এমন, এখানেও এমন, বাট ভেলোসিটি u1 থেকে v1। তাহলে প্রথম বস্তুর শেষ ভরবেগ হবে m1 v1 এবং দ্বিতীয় বস্তুর শেষ ভরবেগ হবে m2 v2। তাহলে শেষ ভরবেগের সমষ্টি হবে, বস্তু দুটোর শেষ ভরবেগের সমষ্টি m1 v1 প্লাস m2 v2। এই যে এখানে লেখা আছে m1 v1 প্লাস m2 v2। আবার ধরি প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপর F1 ক্রিয়া বল প্রয়োগ করে এবং দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর উপর F2 প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। তাহলে বল যেহেতু জোড়ায় জোড়ায় ক্রিয়া করে, অর্থাৎ যেখানে ক্রিয়া বল সেখানে অটোমেটিকলি প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়। তাহলে এখানে কি বলছে, প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপর ক্রিয়া বল প্রয়োগ করলো F1 এবং দ্বিতীয় বস্তু আবার প্রথম বস্তুর উপরে F2 প্রতিক্রিয়া বল প্রয়োগ করলো। তো নিউটনের তৃতীয় সূত্র অনুসারে আমরা জানি যে ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল পরস্পর সমান, কিন্তু একটি অপরটির বিপরীত দিকে ক্রিয়া করে, যার ফলে আমরা লিখতে পারি F1 = মাইনাস F2। তোমরা যদি একটি রাবারের বল তোমরা ফ্লোরে তোমরা যদি নিক্ষেপ করো, তাহলে দেখবে যে বলটি আবার যে দিক থেকে তোমরা নিক্ষেপ করলে সেই দিকে ফিরে আসলো। তাহলে বল তোমরা নিক্ষেপ করলে, অর্থাৎ তোমরা ক্রিয়া বল দিলে ফ্লোরের উপরে, আর ফ্লোর কি করলো, ফ্লোর বলের উপরে প্রতিক্রিয়া বল দিল, যার ফলে কিন্তু বলটি আবার ব্যাক আসতেছে তোমার দিকে। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে দুটি বলই সমান, ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল দুটি হচ্ছে সমান, বাট এটার ডিরেকশন হচ্ছে অপোজিট, একটি আরেকটির বিপরীত দিকে ক্রিয়া করে, যার ফলে আমরা লিখতেছি F1 = মাইনাস F2। আমরা জানি নিউটনের গতির দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ হচ্ছে F = ma। তো এখানে F1 অর্থাৎ m1 a1, আর এখানে মাইনাস F2 মানে হচ্ছে m2 a2। তো বাকি লিখতে পারি m1 a1 হচ্ছে কি ত্বরণ, ত্বরণ হচ্ছে কি সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন। তো শেষ বেগ, প্রথম বস্তুর শেষ বেগ হচ্ছে v1, প্রথম বস্তুর আদি বেগ হচ্ছে u1, তাহলে v1 মাইনাস u1 ডিভাইডেড বাই টি। টি সময়ে ভেলোসিটি যেহেতু চেঞ্জ হলো u1 থেকে v1, যার ফলে এখানে টি সমান সমান মাইনাস m2 a2 হচ্ছে কি, a2 হচ্ছে ত্বরণ। তাহলে এটা কি হবে, v2 মাইনাস u2, দ্বিতীয় বস্তুর শেষ বেগ মাইনাস দ্বিতীয় বস্তুর আদি বেগ ডিভাইডেড বাই সমান। তাহলে টি টি ক্যান্সেল হয়ে গেলে কি থাকবে, m1 v1 মাইনাস u1 = মাইনাস m2 v2 মাইনাস u2। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, m1 v1 মাইনাস m1 u1 সমান সমান মাইনাস m2 v2 প্লাস m2 u2। তাহলে আমাদের সূত্রটি কি ছিল, সূত্র ছিল যে একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল ক্রিয়া না করলে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ দুটি বস্তুর আদি ভরবেগের সমষ্টি দুটি বস্তুর শেষ ভরবেগের সমষ্টির সমান হয়। তাহলে এখানে m1 u1 প্রথম বস্তুর আদি ভরবেগ প্লাস m2 u2 দ্বিতীয় বস্তুর আদি ভরবেগ, অর্থাৎ বস্তু দুটির আদি ভরবেগের সমষ্টি, এটি হচ্ছে বস্তু দুটির আদি ভরবেগের সমষ্টি। আর m1 v1, এটি কি, m1 v1 হচ্ছে প্রথম বস্তুর শেষ ভরবেগ প্লাস m2 v2 অর্থাৎ দ্বিতীয় বস্তুর শেষ ভরবেগ। তাহলে এখানে দুটি বস্তুর শেষ ভরবেগের সমষ্টি। এখানে যেহেতু ইকুয়াল শূন্য, অর্থাৎ আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি সমান। তাহলে এটি আমরা গাণিতিকভাবে প্রমাণ করতে পারলাম, অর্থাৎ বিবৃতির সঙ্গে গাণিতিক মিল খুঁজে পেলাম আমরা আর কি। এখন দেখো ফ্রিকশন বা ঘর্ষণ কাকে বলে। তো যখন একটি বস্তু অপর একটি বস্তুর উপর দিয়ে চলে বা চলতে চেষ্টা করে, তখন বস্তু ও তলের স্পর্শ বিন্দুতে যে বল বস্তুর গতির বিপরীত দিকে ক্রিয়া করে তাকে ঘর্ষণ বল বলা হয়। তো ঘর্ষণ বল এটি কি, এটি এক প্রকারের বল। এই বলের ধর্ম হচ্ছে বস্তু যেদিকে গতিশীল হয় তার বিপরীত দিকে ক্রিয়া করে, এটি হচ্ছে ঘর্ষণ বল। অর্থাৎ ঘর্ষণ বল সবসময় কি করে, বস্তুর ভ্যালোসিটি কমায়, বস্তুর ভ্যালোসিটি কমায়, যেহেতু বলটা বিপরীত দিকে ক্রিয়া করে, বস্তুর যেদিকে গতিশীল তার বিপরীত দিকে ক্রিয়া করে। তাহলে আমরা কীভাবে লিখব ভাষাগত ডেফিনেশন, যখন একটি বস্তু অপর একটি বস্তুর উপর দিয়ে চলে বা চলতে চেষ্টা করে, তখন বস্তু ও তলের স্পর্শ বিন্দুতে যে বল বস্তুর গতির বিপরীতে ক্রিয়া করে তাকে ঘর্ষণ বল বলা হয়। ক্লিয়ার?
তাহলে ঘর্ষণ বলের ধর্ম হচ্ছে বস্তু যেদিকে গতিশীল হয় বলটি তার বিপরীত দিকে ক্রিয়া করে। একটি মার্বেলকে তুমি যদি ফ্লোরের উপর ছেড়ে দাও তাহলে কি হবে, মার্বেলটি কিছু দূর গড়িয়ে যায়, থামিয়ে যাবে। থামিয়ে যাওয়ার কারণটা কি, মার্বেলটি গড়িয়ে যাচ্ছে, কিন্তু ঘর্ষণ বল মার্বেল যেদিকে গড়িয়ে যাচ্ছে ঘর্ষণ বলটি ক্রিয়া করতেছে তার বিপরীত দিকে, তার ফলে চলতে চলতে এক সময় দেখা যাবে যে মার্বেলটি থামিয়ে গেছে। তো ঘর্ষণ বল সাধারণত চারটি বিষয়ের উপর নির্ভর করে। বস্তুদ্বয়ের উপাদান, বস্তুদ্বয়ের উপাদানের উপর নির্ভর করে। তলের মসৃণতা, অর্থাৎ যেই তল বেশি মসৃণ সেখানে ঘর্ষণ বলের পরিমাণ কম, এবং যেই তল অমসৃণ সেখানে ঘর্ষণ বলের পরিমাণটা হয় বেশি। বস্তুদ্বয়ের মধ্যবর্তী পদার্থের প্রকৃতি এবং তাপমাত্রা, এই চারটি বিষয়ের উপরে ঘর্ষণ বল নির্ভর করে। তো ঘর্ষণ প্রধানত দুই প্রকার, একটি হচ্ছে স্লাইডিং ফ্রিকশন বা বিসর্প ঘর্ষণ, আর একটি হচ্ছে রুলিং ফ্রিকশন বা আবর্ত ঘর্ষণ। স্লাইডিং ফ্রিকশন, স্লাইডিং মানে যেটি একটি আরেকটির উপর দিয়ে যেটি চলার চেষ্টা করে, স্লাইডভাবে চলে, সেটি হচ্ছে স্লাইডিং ফ্রিকশন। আর রুলিং ফ্রিকশন মানে যে কোনো তলের উপর দিয়ে যেটি চক্রাকারে চলে তখন যে ফ্রিকশন সেটি হচ্ছে রুলিং ফ্রিকশন। মনে করো টেবিলের উপরে তুমি বই টানতেছো, তাহলে তোমার টেবিল এবং বইয়ের মধ্যে যে ঘর্ষণ বল সেটি হচ্ছে স্লাইডিং ফ্রিকশন। আর একটা মার্বেলকে তুমি ফ্লোরের উপরে গড়িয়ে দিলে, এটি হচ্ছে রুলিং ফ্রিকশন। এটা দেখো, যখন একটি বস্তু অপর একটি বস্তুর উপর দিয়ে ঘষে চলে বা চলতে চেষ্টা করে তখন বস্তু তলের স্পর্শ বিন্দুতে যে বল বস্তুর গতির বিপরীতে ক্রিয়া করে তাকে স্লাইডিং ফ্রিকশন বলা হয়। তাহলে স্লাইডিং ফ্রিকশনটা কি, একটি বস্তু অপর একটি বস্তুর উপর দিয়ে ঘষে চলার সময় যে ফ্রিকশন ফোর্স উৎপন্ন হয় সেটি হচ্ছে স্লাইডিং ফ্রিকশন। যেমন টেবিলের উপর দিয়ে বই টানা, মেঝের উপর দিয়ে ইট টানা ইত্যাদি, এগুলো হচ্ছে স্লাইডিং ফ্রিকশনের এক্সাম্পল। আরেকটি হচ্ছে রুলিং ফ্রিকশন। এটি কি জিনিস, যখন একটি বস্তু অপর একটি বস্তুর উপর দিয়ে গড়িয়ে চলে বা চলতে চেষ্টা করে তখন বস্তু তলের স্পর্শ বিন্দুতে যে বল বস্তুর গতির বিপরীতে ক্রিয়া করে তাকে আবর্ত ঘর্ষণ বলা হয়। যেমন সাইকেলের চাকার গতি, মার্বেলের গতি, মোটরসাইকেলের, বাস, ট্রাক, এগুলোর যে টায়ার, সেগুলোর টায়ার এবং ওই রাস্তার মধ্যে যে ফ্রিকশন সেটি হচ্ছে রুলিং ফ্রিকশনের উদাহরণ। তাহলে রুলিং ফ্রিকশনটা কি, যখন একটি বস্তু অপর একটি বস্তুর উপর দিয়ে গড়িয়ে চলে বা চলতে চেষ্টা করে তখন বস্তু ও তলের স্পর্শ বিন্দুতে যে বল বস্তুর গতির বিপরীতে ক্রিয়া করে তাকে আবর্ত ফ্রিকশন বলা হয়। যেমন তুমি বাসে যাচ্ছ কোনো এক জায়গায়, তখন দেখা যাবে যে বাসের চাকা এবং রাস্তার মধ্যে ফ্রিকশনের ফলে যে ফ্রিকশন ফোর্স উৎপন্ন হয় সেটি হচ্ছে রুলিং ফ্রিকশন। আবার দেখো যে ভেলোসিটি থাকুক বা না থাকুক প্রত্যেক ঘর্ষণকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন আর একটি হচ্ছে কাইনেটিক ফ্রিকশন, স্থিতি ঘর্ষণ ও গতীয় ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ কি, পরস্পর সংস্পর্শে থাকা অবস্থায় দুটি স্থির বস্তু একটি অপরটির উপর দিয়ে গতিশীল করার চেষ্টা করলে গতি সৃষ্টি না হওয়া পর্যন্ত যে ঘর্ষণ বল কাজ করে তাকে স্থিতি ফ্রিকশন বলা হয়, স্ট্যাটিক ফ্রিকশন বলা হয়। তাহলে পরস্পর সংস্পর্শে থাকা অবস্থায় দুটি স্থির বস্তু একটি অপরটির উপর দিয়ে গতিশীল করার চেষ্টা করলে গতি সৃষ্টি না হওয়া পর্যন্ত বস্তুদ্বয়ের মধ্যে যে বল কাজ করে সেটি হচ্ছে স্থিতি ঘর্ষণ। যেমন টেবিলের উপর দিয়ে একটি বইকে টেনে গতিশীল করার আগে বই ও টেবিলের মধ্যকার যে ঘর্ষণ সেটি হচ্ছে স্থিতি ঘর্ষণের উদাহরণ। তারপর গতীয় ঘর্ষণ, এটি কি জিনিস, পরস্পর সংস্পর্শে থাকা অবস্থায় দুটি বস্তু একটি অপরটির উপর দিয়ে চলাচল করার সময় যে ঘর্ষণ বল কাজ করে তাকে গতীয় ঘর্ষণ বলা হয়। যেমন টেবিলের উপর দিয়ে একটি বইকে টেনে গতিশীল করার সময় বই ও টেবিলের মধ্যকার যে ঘর্ষণ সেটি হচ্ছে গতীয় ঘর্ষণ। তাহলে স্থিতি ঘর্ষণ কি, এটি স্থির অবস্থায় উৎপন্ন যে ঘর্ষণ বল সেটি হচ্ছে স্থিতি ঘর্ষণ, স্থির অবস্থায় এটি উৎপন্ন হয়। আর গতীয় ঘর্ষণ হচ্ছে গতিশীল অবস্থার সময় বস্তু এবং তলের মধ্যে যে ঘর্ষণ সেটি হচ্ছে গতীয় ঘর্ষণ। এটি হচ্ছে মূল কথা আর কি। স্থিতি ঘর্ষণ কখন ক্রিয়া করে, স্থির অবস্থায় বস্তু দুটি বস্তুর মধ্যে যে ঘর্ষণ, আর গতীয় ঘর্ষণ হচ্ছে গতিশীল অবস্থায় দুটি বস্তুর মধ্যে যে ঘর্ষণ বল ক্রিয়া করে সেটি হচ্ছে গতীয় ঘর্ষণ। ঘর্ষণের সুবিধা এবং অসুবিধা দুটি আছে।
সুবিধা হচ্ছে হাঁটা চলা করা, আমরা হাঁটা চলাচল করতে পারি, এটি হচ্ছে ঘর্ষণের সুবিধা। যদি তোমার আমরা কি স্যান্ডেল পরি, অনেক সময় নতুন স্যান্ডেল পরলে হাঁটতে খুব আরামদায়ক মনে হয়, কারণ কি নতুন স্যান্ডেল এবং যে মাটির যে পৃষ্ঠ বা তল সেখানে ঘর্ষণ বলের পরিমাণটা হয় বেশি, যার ফলে আমাদের পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে এবং আমরা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারি। আর যদি তোমার স্যান্ডেল পুরানা হয়ে যায় তাহলে দেখা যাবে যে স্যান্ডেল এবং ঘরের মেঝের মধ্যে বা রাস্তার তলের সঙ্গে ঘর্ষণ বলের পরিমাণটা হয় অনেক বেশি, অর্থাৎ তল যখন মসৃণ হয়ে যায় তখন ঘর্ষণ বলের পরিমাণটা অনেক বেশি হয়, যার ফলে তোমার হাঁটা চলাফেরা করতে অসুবিধা হয় এবং পা পিছলে পড়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকে। তারপর পেরেক ও স্ক্রু আটকানো, এটি ঘর্ষণের একটি সুবিধা। কোনো কিছু হাত দিয়ে ধরে রাখা, এটিও ঘর্ষণের একটি সুবিধা। আর অসুবিধা কি? অসুবিধা হচ্ছে ঘর্ষণের ফলে যন্ত্রপাতি ক্ষয়প্রাপ্ত হয়। অনেক সময় গাড়ির, সাইকেলের বা মোটরসাইকেলের বা বাসের ট্রাকের টায়ার চেঞ্জ করতে হয়। কারণটা কি? দীর্ঘদিন চলার ফলে টায়ার এবং রাস্তার মধ্যে ঘর্ষণের ফলে টায়ার ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। যার ফলে তোমার ক্ষয়প্রাপ্ত হলে কী হবে? টায়ারটি মসৃণ হয়ে যায় এবং সেখানে ঘর্ষণ বলের পরিমাণ বেশি হওয়ার ফলে সেটি চলাচল করতে অসুবিধা হয় আমাদের আর কি। ওই সমস্ত গাড়ি রাস্তায় চলাচল করতে অনেক সময় দুর্ঘটনার কবলে পড়ে। আর যদি নতুন টায়ারের গাড়ি হয় তাহলে কি রাস্তা এবং ওই টায়ারের মধ্যে ঘর্ষণ বলের পরিমাণটি হয় বেশি, বেশি হয়, যার ফলে চলাফেরা করতে বা গাড়ি চালাতে আমাদের সুবিধা হয়। তো ঘর্ষণের ফলে যন্ত্রপাতি ক্ষয়প্রাপ্ত হয়, এই অসুবিধা দূর করার জন্য স্পর্শতলে পিচ্ছিলকারী পদার্থ ব্যবহার করা হয়। তাহলে ঘর্ষণের সুবিধা হচ্ছে হাঁটাচলা করা, পেরেক ও স্ক্রু আটকানো, কোনো কিছু হাত দিয়ে ধরে রাখা, এগুলো হচ্ছে ঘর্ষণের সুবিধা। আর অসুবিধা হচ্ছে ঘর্ষণের ফলে যন্ত্রপাতি ক্ষয়প্রাপ্ত হয়, এই অসুবিধা দূর করার জন্য স্পর্শতলে পিচ্ছিলকারী পদার্থ ব্যবহার করা হয়। তো এখন আমরা দেখব স্থিতি বা নিশ্চল কোণ কাকে বলে। অনুভূমিকের সাথে কোনো তল যে কোণ উৎপন্ন করলে আনত তলের উপর কোনো বস্তু গতিশীল হবার উপক্রম হয়, সেই কোণকে স্থিতি বা নিশ্চল কোণ বলে। স্থিতি কোণ শুধুমাত্র আনত তলের ক্ষেত্রে এবং ঘর্ষণ কোণ আনত ও সমতল উভয় তলের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে স্থিতি বা নিশ্চল কোণ কি? এটি হচ্ছে অনুভূমিকের সাথে কোনো তল যে কোণ উৎপন্ন করলে আনত তলের উপর কোনো বস্তু গতিশীল হবার উপক্রম হয়, সেই কোণকে স্থিতি বা নিশ্চল কোণ বলা হয়। আমরা পার্কে যাই, ছোট বাচ্চারা যে বিভিন্ন রাইডে ওঠে, সেখানে দেখবে যে অনেক সময় তারা কি রাইডে ওঠার পরে অটোমেটিক্যালি নিচের দিকে চলে আসে। এটি হচ্ছে তোমার স্থিতি বা নিশ্চল কোণ ব্যবহার করে এই রাইডগুলো তৈরি করা হয়, যাতে কি বাচ্চারা তোমার গতিশীল হবার উপক্রম হয়, সেই পরিমাণ কোণ করে এগুলো তৈরি করা হয়। তাহলে স্থিতি বা নিশ্চল কোণ কি? অনুভূমিকের সাথে কোনো তল যে কোণ উৎপন্ন করলে আনত তলের উপর কোনো বস্তু গতিশীল হওয়ার উপক্রম হয়, সেই কোণকে স্থিতি বা নিশ্চল কোণ বলা হয়। এটি যদি অনুভূমিক তল হয় এবং এটি যদি আনত তল হয়, তাহলে এখানে যদি একটি বস্তু থাকে, এই বস্তুটি এই যে কোণের জন্য গতিশীল হবে, যে কোণের জন্য এই বস্তুটি গতিশীল হবে অর্থাৎ নিচের দিকে পড়ে দেবে, সেটি হচ্ছে তোমার স্থিতি বা নিশ্চল কোণ। তাহলে স্থিতি বা নিশ্চল কোণ ডিপেন্ড করে কার উপরে? এই যে কোণের উপরে, এই কোণের উপরে। তাহলে স্থিতি কোণ শুধুমাত্র আনত তলের ক্ষেত্রে প্রযোজ্য এবং ঘর্ষণ কোণ এই আনত তল ও সমতল উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এখানে লক্ষণীয় কি? স্থিতি কোণ শুধুমাত্র আনত তলের ক্ষেত্রে প্রযোজ্য, এই স্থিতি কোণটি শুধুমাত্র এই আনত তলের ক্ষেত্রে প্রযোজ্য। আর যে ফ্রিকশন কোণ, সেটি হচ্ছে আনত তল এবং এই সমতল উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। এখন আমরা একটি প্রমাণ দেখব, গাণিতিক প্রমাণ করো যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক ঘর্ষণ কোণের ট্যানজেন্টের সমান। এটি কীভাবে প্রমাণ করব? কোনো তল এবং তলের উপর অবস্থিত বস্তুর মধ্যে আপেক্ষিক গতি সৃষ্টি না হওয়া পর্যন্ত যে বল কাজ করে তাকে স্থিতি ঘর্ষণ বলা হয়। তাহলে কোনো তল, এটি একটি তল, এই তলের উপর একটি বস্তু, একটি বস্তু,
এখন কোনো তল ও তলের উপর অবস্থিত বস্তুর মধ্যে আপেক্ষিক গতি সৃষ্টি না হওয়া পর্যন্ত যে বল কাজ করে, অর্থাৎ এটি বস্তুটি গতিশীল হওয়া না পর্যন্ত যে বল কাজ করে এই বস্তু এবং তলের মধ্যে, সেটি হচ্ছে স্থিতি ঘর্ষণ বল। দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থাকলে স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান ও অবিলম্ব প্রতিক্রিয়ার অনুপাতকে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলে। অর্থাৎ স্থিতি ঘর্ষণ গুণাঙ্ককে মিউএস দ্বারা সূচিত করা হয়। মিউএস হচ্ছে তোমার স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান এবং অবিলম্ব প্রতিক্রিয়া অনুপাতই হচ্ছে তোমার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। অবিলম্ব প্রতিক্রিয়া কি, এই যে আর যে ফোর্স, এটি হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া, আর এটি হচ্ছে তোমার স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান, অর্থাৎ যে মানের হলে বস্তুটি গতিশীল হওয়ার উপক্রম হয় সেটি হচ্ছে তোমার স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান। তাহলে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান এবং অবিলম্ব প্রতিক্রিয়া মানের অনুপাত। আমরা চিত্র দিক থেকে লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু এফএস ডিভাইডেড বাই এস। এটি হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া, এটি হচ্ছে তোমার স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান। তাহলে এই বল এই দিকে ক্রিয়া করতেছে, এই বল এই দিকে ক্রিয়া করতেছে, তাহলে লব্ধি বল হবে এই বরাবর। তো এখান থেকে আমরা সাইন থিটা ইকুয়াল টু কি লিখতে পারি, সাইন থিটা ইকুয়াল টু লিখতে পারি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তো এখানে লম্ব, এটা এই যে কোণ এখানে, তার মানে এই বাহু ভূমি, অর্থাৎ এটি হচ্ছে ভূমি, এফএস ভূমি, না এফএস লম্ব, এফএস হচ্ছে লম্ব আর অতিভুজ হচ্ছে এস। তাহলে সাইন থিটা ইকুয়াল টু এফএস ডিভাইডেড বাই এস, অর্থাৎ লম্ব ভাগ অতিভুজ। এটি লেখা হয়েছে সাইন থিটা ইকুয়াল টু এফএস ডিভাইডেড বাই এস, বা এফএস ইকুয়াল টু এস সাইন থিটা, এবং কস থিটা ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ আর ডিভাইডেড বাই এস, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আর ইকুয়াল টু এস কস থিটা। তো সমীকরণ 1/2 করে আমরা পাই এফএস ডিভাইডেড বাই আর, এস সাইন থিটা ডিভাইডেড বাই আর এর মান হচ্ছে এস কস থিটা। এস ক্যান্সেল হয়ে গেলে এফএস ডিভাইডেড বাই আর, এটি হচ্ছে তোমার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, এফএস ডিভাইডেড বাই আর, এই অনুপাতটি হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। আর সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি টেন থিটা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক ঘর্ষণ কোণের ট্যানজেন্টের সমান। তারপর আরেকটি আমরা প্রমাণ দেখব যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক স্থিতি অবলিক নিশ্চল কোণের ট্যানজেন্টের সমান। এটি কী করে প্রমাণ করব? এই যে একটি চিত্র তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে তোমার সমতল এবং এটি হচ্ছে তোমার আনত তল। এখানে একটি বস্তু আছে, এই বস্তুটি এই থিটা কোণের জন্য গতিশীল হওয়ার উপক্রম। এখানে কোণ থিটা হলে এই কোণটি হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, এটি 90 ডিগ্রি, এবং এই কোণের সমান হচ্ছে তোমার এই কোণ। তাহলে আমাদের বল বিভাজন নীতি অনুসারে আমরা এখানে লিখতে পারি এই ব্লকের ওজন যদি ডাব্লু হয়, তাহলে আমরা লিখতে পারি এইদিকে ক্রিয়াশীল বল ডাব্লু সাইন থিটা এবং এইদিকে ক্রিয়াশীল বল হচ্ছে ডাব্লু কস থিটা। দেখো চিত্রে একটি ব্লক এ আনত তলের উপর বসানো আছে। অনুভূমিক রেখার সাথে আনত তলের কোনো ইচ্ছে মতো পরিবর্তন করা যায়। অনুভূমিক রেখার সাথে আনত তলের কোণ ইচ্ছা মতো পরিবর্তন করা যায়। এই অনুভূমিক রেখার সাথে এই আনত তলের কোণটি ইচ্ছা মতো পরিবর্তন করা যায়। ব্লকটির ওজন ডাব্লু, ঘর্ষণ বল হচ্ছে এফএস। এই যে ব্লক, এই ব্লকটির ওজন হচ্ছে ডাব্লু, এবং এই ব্লক এবং এই আনত তলের মধ্যে ঘর্ষণ বল হচ্ছে এফএস। তলের আনতি ধীরে ধীরে বাড়ালে কোনো এক সময় ব্লকটি গতিশীল হওয়ার উপক্রম হয়। এই যে আনত কোণ থিটা, এই কোণটি কী করতে হবে? ধীরে ধীরে বাড়াতে হবে। তাহলে কোনো এক সময় দেখা যাবে যে এই ব্লকটি আস্তে আস্তে নিচের দিকে চলে আসতেছে। এই সীমান্তিক অবস্থা আমরা লিখতে পারি আর ইকুয়াল টু ডাব্লু কস থিটা এবং এফএস ইকুয়াল টু ডাব্লু সাইন থিটা। এই আর ইকুয়াল টু লিখতে পারি আমরা ডাব্লু কস থিটা এবং এফএস ইকুয়াল টু ডাব্লু সাইন থিটা। কখন লিখতে পারি? যখন বস্তুটি গতিশীল হওয়ার উপক্রম হয় তখন। আমরা জানি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউএস ইকুয়াল টু এফএস ডিভাইডেড বাই আর এর রেশিও। তো বা মিউএস ইকুয়াল টু এফএস এর ভ্যালু হচ্ছে ডাব্লু সাইন থিটা এবং আর এর ভ্যালু হচ্ছে ডাব্লু কস থিটা। তো ডাব্লু কেটে দিলে মিউএস ইকুয়াল টু টেন থিটা।
এখান থেকে আমরা কি লিখতে পারি? স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক স্থিতি অবলিক নিশ্চল কোণের ট্যানজেন্ট এর সমান। এটি আমরা প্রমাণ করতে পারি এভাবে। তোমাদের সঙ্গে আমার পরবর্তী ক্লাস আগামীকালকে। আমরা আগামীকালকে অন্য কিছু বা অন্য কোনো অধ্যায় নিয়ে আলোচনা করব। সকলে ভালো থেকো। আজকে এই পর্যন্ত।